ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া। আজ আমরা লুসেন্ট জিকে বইয়ের মুঘল এম্পায়ারের পরবর্তী অংশটা পড়ব। মুঘল এম্পায়ারের আমরা গত ভিডিওতে দেখেছিলাম আকবর সম্বন্ধে একটি বিস্তারিত বিবরণ। আজকে আমরা আকবরের পুত্র জাহাঙ্গীর সম্বন্ধে পড়ব। জাহাঙ্গীর 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। এই জাহাঙ্গীর মোগল সাম্রাজ্যের শিল্প সংস্কৃতির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গিয়েছিলেন। জাহাঙ্গীর 1605 সালে আকবরের মৃত্যুর পর তার পুত্র সেলিম সিংহাসনে বসেছিলেন। তার আসল নাম ছিল নূর উদ্দিন মোহাম্মদ সেলিম এবং তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবরের জ্যেষ্ঠ পুত্র। তার মায়ের নাম ছিল মরিয়ম উস জামানি। এই সেলিমের জীবন ছিল রূপকথার মতোই অদ্ভুত। আগ্রা থেকে 29 কিলোমিটার দূরে এক 90 বছরের ফকিরের কাছে মোগল সম্রাট আকবর প্রায়ই ধর্ণা দিয়েছিলেন পুত্র সন্তানের কামনায়। কেননা 1564 সালে তাঁর যমজ পুত্র হলেও 1 মাসের মধ্যেই তারা মারা যায়। এই সেলিমের জীবন বৃত্তান্ত আমরা পরবর্তীকালে সেলিম চিস্তি বলে যে সুফি সাধকের ছবি তোমরা দেখতে পাচ্ছ, যিনি গাছতলাতে বসে আছেন, সেই সেলিম চিস্তির জীবনীতেও আমরা পাই। আকবরের সন্তান হওয়ার পরে সম্রাটের বিশ্বাস হয়েছিল যে এক বৃদ্ধ ফকিরের আশীর্বাদেই তার পুত্র সন্তান জন্মেছে, তাই তিনি তার নাম রাখলেন ফকিরের নাম অনুসারে সেলিম। আসলে সে বৃদ্ধ ফকিরের নাম ছিল সেলিম চিস্তি। আকবর তাঁর শিশু সন্তানকে আদর করে শেখু বাবা বলে ডাকতেন। তার পুত্র সেলিমের যেখানে জন্ম হয়েছিল সেই গ্রামে তিনি একটি নতুন নগরী স্থাপন করলেন, যার নাম দেওয়া হলো ফতেপুর সিক্রি। জাহাঙ্গীর তাঁর কঠোর শাসনের জন্য পরিচিত ছিলেন। তিনি আগ্রার দুর্গে রাজবিচারের যাচকদের জন্য, মানে যারা রাজার কাছে বিচার চাইতেন তাদের জন্য জঞ্জির ই আদল ঝোলান। জঞ্জির ই আদল, যাকে ইংরেজিতে বলা হয় দ্য চেন অফ জাস্টিস। 1611 সালে শের আফগান নামে এক বাংলাতে বসবাসকারী পারসিক অভিজাতের বিধবা পত্নী মেহেরুন্নিসাকে তিনি বিবাহ করেন। এই মেহেরুন্নিসাই পরে নূরজাহান নাম ধারণ করেন। নূরজাহান সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে প্রবল প্রভাব বিস্তার করেছিলেন। তাকে পাতশাহ বেগমও বলা হয়। জাহাঙ্গীর নূরজাহান ও তার নিজের নামে মুদ্রা চালু করেছিলেন, যে মুদ্রার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। মনে করা হয় জাহাঙ্গীর 20টিরও বেশি বিবাহ করেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মানমতি, জগৎ গোসাই, মারওয়ারের যোধাবাই এবং কাথিয়াওয়াড়ের রাজকুমারী। 1608 সালে ইংলিশ ক্যাপ্টেন উইলিয়াম হকিংস জাহাঙ্গীরের রাজসভায় আসেন। তাকে 400 মনসব দেওয়া হয়েছিল। 1615 সালে কিং জেমস এর দূত স্যার টমাস রো তাঁর দরবারে আসেন। যদিও জাহাঙ্গীর প্রথমে রাজি ছিলেন না, তবুও পরে তিনি সুরাটে ইংরেজদের বাণিজ্য করার অনুমতি দিয়ে দেন। এটাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূত্রপাত। জাহাঙ্গীরের শাসনকালে একটি রাজনৈতিক বিজয় ছিল মেওয়ারের রানা অমর সিংয়ের বশ্যতা। 1615 সালে জাহাঙ্গীর মেওয়ারের রানা অমর সিংহকে তার বশ্যতায় আনেন। ছবিটা মেওয়ারের রানা অমর সিংহের। জাহাঙ্গীর কাংড়ার শক্তিশালী দুর্গ দখল করেন 1620 খ্রিস্টাব্দে। আহমদনগরের একটি অংশ সংযুক্ত করা হয়েছিল তাঁর আমলে। ছবিতে যে দুর্গটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাংড়ার দুর্গ। মালিক অম্বর বালাঘাটের, যেটা বর্তমানে মহারাষ্ট্রে অবস্থিত, সেই অঞ্চলটি মোগলদের কাছে ফিরিয়ে দেন। বালাঘাটে যে দুর্গটি ছিল তার একটা অংশ হচ্ছে বালাঘাট রাজত্বের
মালিক অম্বরের যে জায়গাটা সেটা ছিল দীর্ঘকাল ধরে মোগলদের কাছে মোগলদের কাছ থেকে আর কি ধরাছোঁয়ার বাইরে ছিল। পরবর্তীকালে মালিক অম্বর মোগলদের বশ্যতা স্বীকার করে নেন। এই মালিক অম্বরেরই সমাধির ছবি তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইডটাতে। তার শাসনকালে বেশ কয়েকটি বিদ্রোহ হয়েছিল, মানে জাহাঙ্গীরের শাসনকালে। তার পুত্র খসরু, যিনি পঞ্চম শিখ গুরু অর্জুন দেবের পৃষ্ঠপোষকতা লাভ পেয়েছিলেন, এই অর্জুন দেব বা একে অর্জন দেব হিসাবেই পরিচিত বেশিরভাগ। বাংলাতে বিভিন্ন বই অর্জুন দেব থাকে, কিন্তু আসলে নামটা অর্জন দেব। তিনি জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন 1605 খ্রিস্টাব্দে। অর্জন দেব বিদ্রোহী রাজপুত্রকে আশ্রয় দেওয়ার জন্যে পরে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন জাহাঙ্গীর। এর ফলেই শিখদের সাথে মোগলদের যে আদা কাঁচকলা সম্পর্ক, যাকে বলে তেলে বেগুনে সম্পর্ক শুরু হয়, যেটি ভয়ঙ্কর আকার ধারণ করেছিল গুরু গোবিন্দ সিংয়ের আমলে, খালসা প্রবর্তনের পর থেকে। তার শেষ সময়কালে জাহাঙ্গীরের পুত্র খুররম, মানে যার আসল নাম শাহজাহান, মানে যাকে শাহজাহান বলে আমরা চিনি, এবং জাহাঙ্গীরের সামরিক জেনারেল মাহাভাত খানও বিদ্রোহ করেছিলেন। খুররম 1622 থেকে 25 এবং মাহাভাত খান 1626 থেকে 27 জাহাঙ্গীরের বিরুদ্ধেই বিদ্রোহ করেছিলেন। জাহাঙ্গীর ফার্সি ভাষায় তার স্মৃতিকথা তুজুক-ই জাহাঙ্গীরি গ্রন্থে লিখে গেছেন। তাকে লাহোরে সমাহিত করা হয়েছিল। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা হলো জাহাঙ্গীরের লাহোরের সমাধির ছবি। এটা একটি দর্শনীয় স্থান। এরপর যিনি আসেন তার নাম হচ্ছে শাহজাহান। 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত 30 বছর তিনি রাজত্ব করেছিলেন। মায়ের নাম জগৎ গোসাই বা যোধাবাই, রাজা জগৎ সিংয়ের কন্যা। শাহজাহান তার পিতার মৃত্যুর পর 1628 সালে সিংহাসনে আরোহণ করেন। তিনি তার দাক্ষিণাত্য ও বৈদেশিক নীতির জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। তাকে প্রথম ওরছার বুন্দেলখণ্ড কুছার সিং বুন্দেলার বিদ্রোহের মুখোমুখি হতে হয় এবং দাক্ষিণাত্যে অভিযান করেন। সেখানে বিদ্রোহ করেন খান ই জাহান লোধি বলে দাক্ষিণাত্যের একজন গভর্নর ছিলেন তার। তিনি 1629 থেকে 31 সাল পর্যন্ত বিদ্রোহ করেছিলেন। তাঁর সিংহাসনে আরোহণের 3 বছর পর তাঁর প্রিয়তমা স্ত্রী মমতাজ মহল বা আরজুমন্দ বানু বেগম 1631 সালে মারা যান। তাঁর স্মৃতিকে চিরস্থায়ী করার জন্য তিনি 1632 থেকে 53 সাল পর্যন্ত বিখ্যাত আগ্রার তাজমহল তৈরি করেন, যেটি ভারতের চিহ্ন হিসাবে গোটা পৃথিবীর কাছে পরিচিত। পৃথিবীর 7ম আশ্চর্যের একটি, দ্য হোয়াইট মার্বেল ওয়ান্ডারফুল হোয়াইট মার্বেল বলা হয়, ওয়ান্ডার অফ হোয়াইট মার্বেল। তা এই তাজমহলের স্থপতিকার ছিলেন ঈশা খাঁ। 1631 থেকে 32 সালে তিনি পর্তুগিজদের পরাজিত করেন। জাহাঙ্গীরের সাম্রাজ্য ছাড়াও আহমদনগরের নিজাম শাহী রাজবংশকে 1633 খ্রিস্টাব্দে শাহজাহান মুঘল নিয়ন্ত্রণে এনেছিলেন। দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিজাপুর এবং গোলকুন্ডা 1636 সালে তার আধিপত্য স্বীকার করে। বিজাপুর এবং গোলকুন্ডা। তিনি উত্তর পশ্চিম ভারতের প্রতিরক্ষা সুরক্ষিত করার জন্য বালাখে তাঁর সেনাবাহিনী প্রেরণ করেন। শাহজাহান 1638 সালে ইরানিদের কাছ থেকে কান্দাহার পুনরুদ্ধার করেছিলেন। যুবরাজ মুরাদ, ঔরঙ্গজেব এবং দারার অধীনে 3টি অভিযান সত্ত্বেও 1647 খ্রিস্টাব্দে আবার তিনি হারিয়েছিলেন। মানে ওই এলাকাটা কান্দাহার তিনি পুনরুদ্ধার করেছিলেন বটে, কিন্তু মুরাদ, ঔরঙ্গজেব, দারার অধীনে অভিযান হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কান্দাহার তার হাত থেকে চলে যায়। শাহজাহানের রাজত্বের বর্ণনা করেছেন ফরাসি পরিব্রাজক বার্নিয়ার এবং ট্যাভার্নিয়ার এবং ইতালির পরিব্রাজক নিকোলি মানুচি। পিটার মুন্ডি শাহজাহানের সময়ে যে দুর্ভিক্ষ হয়েছিল তার বর্ণনা দিয়েছেন।
বাঁ দিকে যার ছবি তোমরা দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন পরিব্রাজক বার্নিয়ার এবং ডান দিকে হচ্ছে ট্রাভার্নিয়ার। শাহজাহানের শাসন আমল মোগল রাজবংশ এবং সাম্রাজ্যের চূড়া চিহ্নিত করে বলে কথিত আছে। মানে মোগল সাম্রাজ্যের সর্বোত্তম মানে ক্লাইম্যাক্স হচ্ছে শাহজাহানের টাইমটা। তিনি তার সময়ে শিল্প, সংস্কৃতি এবং স্থাপত্যের প্রচারের জন্য পরিচিত ছিলেন। লালকেল্লা, জামা মসজিদ এবং তাজমহল তাঁর শাসনামলে নির্মিত কিছু চমৎকার স্থাপনা। শাহজাহানের অসুস্থতা 1657 সালে তার 4 পুত্রের মধ্যে উত্তরাধিকারের যুদ্ধ শুরু করে। ঔরঙ্গজেব বিজয়ী হয়েছিলেন, যিনি 1658 সালে জুলাই মাসে নিজেই সিংহাসনে বসেন। শাহজাহানকে তার ছেলে আওরঙ্গজেব আগ্রার দুর্গে বন্দি করেছিলেন, যেখানে তিনি 1666 সালে বন্দি অবস্থায় মারা যান। তাকে সমাহিত করা হয়েছিল তাজমহলে, আগ্রার তাজমহলে। এখানে ওয়ার অফ সাকসেশনের একটা ছক আছে তোমাদের লুসেন্ট জিকে বইয়ে। বাহাদুরপুর নিয়ার বানারসের কাছে যুদ্ধ হয়েছিল দারা এবং সুজার মধ্যে, এবং ওয়ার অফ ধর্মতের যুদ্ধ হয়েছিল দারা ঔরঙ্গজেব এবং মুরাদের মধ্যে। সামুগর এই যুদ্ধ হয়েছিল দারা এবং ঔরঙ্গজেব মুরাদ একসাথে যুদ্ধ করেছিল দারার বিরুদ্ধে। খাজুয়ার যুদ্ধ হয়েছিল ঔরঙ্গজেবের সাথে শাহ সুজার, এবং দেওরায় যুদ্ধ হয়েছিল ঔরঙ্গজেবের সাথে দারার। ঔরঙ্গজেবের সাথে ধর্মাত, সামুগড় এবং দেরায়ের যুদ্ধ হয়েছিল দারার। সামুগড় ছিল একটি নির্ধারক যুদ্ধ। ঔরঙ্গজেবকে আলমগীর উপাধিতে দিল্লিতে মুকুট পরানো হয়। তিনি আহমদনগরে 1707 সালে ফেব্রুয়ারিতে মৃত্যুর আগে পর্যন্ত রাজত্ব করেন। মানে তিনি 1707 সালে আহমদনগরে মারা যান, ততদিন পর্যন্ত তিনি 50 বছর রাজত্ব করেছিলেন। এটা হচ্ছে মোগল এম্পায়ারের গোটাটা ছবি, যে কতটা এলাকা পর্যন্ত ঔরঙ্গজেবের সাম্রাজ্য বিস্তৃত ছিল। শাসনের প্রথম 23 বছরে ঔরঙ্গজেব উত্তর ভারতে মনোনিবেশ করেছিলেন। এই সময়কালে শিবাজির অধীনে মারাঠারা ক্ষমতায় উঠেছিল এবং মোগলদের প্রবল প্রতিরোধ করার মতো শক্তি হয়ে উঠেছিল। যার ছবি তোমরা দেখলে ইনি হচ্ছেন দ্য গ্রেট শিবাজি। ঔরঙ্গজেব 1675 সালে শিখদের নবম গুরু তেগ বাহাদুরকে বন্দী করেন এবং ইসলাম গ্রহণ করতে অস্বীকার করলে তাকে মৃত্যুদণ্ড দেন। দশম এবং শেষ শিখ গুরু তেগ বাহাদুর এর পুত্র গুরু গোবিন্দ সিং মুসলিম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে এবং তার পিতার হত্যার প্রতিশোধ নিতে তার অনুসারীদেরকে খালসা নামক যোদ্ধার সম্প্রদায়ে সংগঠিত করা হয়েছিল। গুরু গোবিন্দ সিং অবশ্য 1708 সালে দাক্ষিণাত্যের নান্দেরে একজন আফগান কর্তৃক নিহত হন। গুরু গোবিন্দ সিং এর বিশ্বস্ত শিষ্য বান্দা বাহাদুর মোগলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। বান্দা বাহাদুরের আসল নাম ছিল লক্ষ্মণ দেব। সাধক হওয়ার পর তার নাম রাখা হয় মাধো দাস। অবশেষে গুরু গোবিন্দ সিং তার নাম দেন বান্দা বাহাদুর। ঔরঙ্গজেব 1682 সালে উত্তর ছেড়ে চলে যান এবং পরবর্তী 25 বছর মারাঠাদের পরাস্ত করার জন্য মুরিয়া যুদ্ধ করেন। শিবাজি ছিলেন সবচেয়ে শক্তিশালী মারাঠা রাজা এবং আওরঙ্গজেবের চিরশত্রু। ঔরঙ্গজেব যখন তাকে নির্মূল করতে পারেননি, তখন তিনি 1665 সালে শিবাজিকে নির্মূল করার জন্য রাজপুত অম্বরের জয় সিংয়ের সাথে ষড়যন্ত্র করেন। জয় সিংয়ের দেওয়া আশ্বাসে শিবাজি আওরঙ্গজেবের দরবারে যান। শিবাজি আওরঙ্গজেব দ্বারা বন্দী হন, কিন্তু তিনি সেখান থেকে গোপনে পালিয়ে যান এবং 1674 সালে নিজেকে স্বাধীন রাজা বলে ঘোষণা করেন। তিনি 1680 সালে মারা যান এবং তার পুত্র সম্ভাজি তাঁর স্থলাভিষিক্ত হন, যিনি 1689 সালে আওরঙ্গজেব কর্তৃক মৃত্যুদণ্ড কার্যকর করেছিল, মানে আওরঙ্গজেব তাকে মেরে দিয়েছিলেন। সম্ভাজি তার ভাই রাজারামের স্থলাভিষিক্ত হন এবং 1700 সালে তার মৃত্যুর পর তার বিধবা তারাবাই আন্দোলন চালিয়ে যান মোগলদের বিরুদ্ধে।
ঔরঙ্গজেবের শাসনামলে মুঘল বিজয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, কারণ বিজাপুর এবং গোলকুন্ডা যথাক্রমে 1686-87 সালে সংযুক্ত হয়। 1707 সালে ঔরঙ্গজেব মারা যান, তাকে খুলদাবেদ বা দৌলতাবাদে সমাহিত করা হয়। তাকে বলা হতো জিন্দা পীর বা জীবিত সাধক। জিজিয়া কর তিনি পুনরায় চালু করেছিলেন। আকবর যে জিজিয়া কর তুলে নিয়েছিলেন, মানে ধর্মীয় কর, তবে হিন্দু মনসবদাররা তার শাসনামলে উচ্চ ক্ষমতায় আসীন ছিলেন, তাই তার পদ বজায় রেখেছিলেন। মুঘল সাম্রাজ্যের পতন। মুঘল সাম্রাজ্যের আওরঙ্গজেবের দুর্বল অযোগ্য উত্তরসূরিরা গৌরবময় মুঘল সাম্রাজ্যের প্রতি কোনো খেয়াল রাখেননি, যা বাবর এবং এত বীরত্বের সাথে প্রতিষ্ঠা করেছিলেন। হুমায়ুন এত সাহসিকতার সাথে রক্ষা করেছিলেন এবং এত বুদ্ধিমত্তার সাথে আকবর এটা সংহত করেছিলেন। ঔরঙ্গজেবের পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের দ্রুত পতন ঘটে। আওরঙ্গজেবের রাজপুতানা এবং দাক্ষিণাত্য এবং ধর্মীয় নীতি মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ তিনি প্রবল কট্টর মুসলিম ছিলেন। হিন্দুদের ওপর অত্যাচারের সীমা ছিল না তার আমলে। দুর্বল উত্তরসূরিরা, যারা প্রশাসক এবং সেনাপতি উভয় হিসাবেই অযোগ্য ছিল। প্রত্যেকটা রাজার পরে উত্তরাধিকারের জন্য যুদ্ধ হয়েছিল, যেটা সাম্রাজ্যকে ভিতরে ভিতরে ঘুণ ধরিয়ে দেয়। ঔরঙ্গজেবের পর আভিজাত্যের মধ্যে দলাদলি শুরু হয়। ইরানি, তুরানি এবং হিন্দুস্তানি বলে তিনটি গোষ্ঠী নিজেদের মধ্যে দলাদলি শুরু করে। জায়গিরদারি সংকট শুরু হয়। বাংলা, হায়দ্রাবাদ, অবধ, মহীশূর ইত্যাদিতে মারাঠা এবং অন্যান্য আঞ্চলিক শক্তির বৃদ্ধি। নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে এবং আহমদ শাহ আবদালি কর্তৃক বিদেশি আক্রমণও মুঘল সাম্রাজ্য পতনের অন্যতম কারণ। So thank you for watching this video. Please subscribe my channel for more videos. যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।